সুপ্রিয় শিক্ষার্থী, কাজেমালি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো এর প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা বিক্রয় হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক বিষয়টি আলোচনা করেছিলাম। তো ওই ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড ও পানি তৈরি। এই বিক্রিয়াটিতে নাইট্রিক অক্সাইডের উৎপাদন হার দেওয়া ছিল, অ্যামোনিয়ার বিক্রিয়া হার ও স্টিম তথা পানির উৎপাদন হার বের করতে বলা হয়েছিল। তো এই প্রশ্নটির উত্তরে আমরা দেখি কি দেওয়া আছে। আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারকে বিক্রিয়কের ভিত্তিতে অথবা উৎপাদের ভিত্তিতে লেখা যায়। সেক্ষেত্রে এখানে তিনটি উপাদান অ্যামোনিয়া, পানি এবং নাইট্রিক অক্সাইড নিয়ে প্রশ্নটা করা হয়েছে। তো তাদের মধ্যে আমরা সম্পর্কটা আগে লিখে ফেলি। বিক্রিয়া হার সমান -1/4 ডি অ্যামোনিয়া বাই ডিটি ইকুয়াল 1/6 ডি পানি বাই ডিটি ইকুয়াল 1/4 ডি নাইট্রিক অক্সাইড বাই ডিটি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে এই ডি নাইট্রিক অক্সাইড বাই ডিটি এর মান দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, অ্যামোনিয়ার বিক্রিয়ার অর্থাৎ ডি অ্যামোনিয়া বাই ডিটি নির্ণয় করতে হবে। যেহেতু এখানে ডি অ্যামোনিয়া বাই ডিটি এবং ডি নাইট্রিক অক্সাইড বাই ডিটি এর সাথে 1/4 গুণ, সুতরাং আমরা দুটো সম্পর্ক করলে নাইট্রিক অক্সাইড এর উৎপাদন হার যা হবে অ্যামোনিয়ার বিক্রিয়া হারও তা হবে। কিন্তু দেখা যায় যে স্টিম বা পানির উৎপাদন হারের সাথে নাইট্রিক অক্সাইডের বিক্রিয়া হারের বা উৎপাদন হারের সম্পর্কটা কিন্তু একই রকম নয়। সেক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাই 1/6 ডি পানি বাই ডিটি সমান 1/4 ডি নাইট্রিক অক্সাইড বাই ডিটি। সেই ক্ষেত্রে ডি পানি বাই ডিটি এর মান অর্থাৎ পানির বা স্টিমের উৎপাদন হার সমান আমরা পাবো 1/6 নাইট্রিক অক্সাইডের উৎপাদন হার। সেক্ষেত্রে আমাদের মানটা হবে 7.875 ইন্টু 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তো ক্লাসের ধারাবাহিকতায় আজকের পাঠ নির্ধারিত হয়েছে বিক্রিয়ার হার ধ্রুবক, সক্রিয়ণ শক্তি ও আর্হিনাস সমীকরণ। তো এই পাঠ শেষে তোমরা এই বিষয়গুলো সব উত্তর দিতে পারবে, অর্থাৎ বিক্রিয়া হারের সংজ্ঞা দিতে পারবে, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কি তা বলতে পারবে, বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সক্রিয়ণ শক্তির যে সম্পর্ক একটা আছে তা লিখতে পারবে, তাপমাত্রা বনাম ঘনমাত্রা লেখচিত্র থেকে সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারবে। এখানে ম্যাথমেটিক্যাল কাজ থাকলে সেটা করতে পারবে, আর বিভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা। রেট কনস্ট্যান্ট অফ এ রিঅ্যাকশন। বিক্রিয়ার হারের সংজ্ঞা জানতে গেলে আমরা আগে একটা তথ্য পড়েছিলাম যে ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক, অর্থাৎ বিক্রিয়ার হারের পর ঘনমাত্রার একটা প্রভাব আছে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া মানে কি নির্দিষ্ট আয়তনে বিক্রিয়া অংশগ্রহণকারী অনুসংখ্যা বৃদ্ধি পাওয়া। এক্ষেত্রে তাদের মধ্যে কার্যকর সংখ্যা বৃদ্ধি পায়। সেই কারণে ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর বিক্রিয়কের সাথে বিক্রিয়ার হারের সম্পর্কটা ছিল কিরকম, এরকম যে -dc/dt, অর্থাৎ সি যদি কি হয় বিক্রিয়ক হয়
তাহলে মাইনাস ডিসি বাই ডিটি, বিক্রিয়কের ঘনমাত্রা যদি সি হয় সেক্ষেত্রে বিক্রিয়ার হার হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি। এই বিক্রিয়ার হারটা কার সমানুপাতিক? বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস ডিসি বাই ডিটি একটি সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। আমরা চিহ্ন তুলতে গেলে সেক্ষেত্রে একটা সমানুপাতিক ধ্রুবক আনা হলো কে। এই কে কেই বলা হয় বিক্রিয়ার বেগ ধ্রুবক বা বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বেগ ধ্রুবক। এখন এই সমীকরণে আমরা যদি সি ইকুয়াল 1 মোলার ব্যবহার করি সেক্ষেত্রে বিক্রিয়ার হার সমান কে হয়, সেটার মধ্যে হার সমান হয় কে। অর্থাৎ আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা এক্ষেত্রে দিতে পারি 1 মোলার ঘনমাত্রার বিশিষ্ট বিক্রিয়ার হারকে বেগ ধ্রুবক বা হার ধ্রুবক বা বিক্রিয়ার হার ধ্রুবক, বেগ ধ্রুবক বা আপেক্ষিক বেগ ধ্রুবক বলা হয়। তাহলে এই সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সি যদি 1 মোলার হয় অর্থাৎ বিক্রিয়ার ঘনমাত্রা 1 মোলার হলে তখন বিক্রিয়ার হার কে এর সমান হয়। আর সেক্ষেত্রে কে কে বলা হয় কি? হার ধ্রুবক। তাহলে এইভাবে আমরা হার ধ্রুবকের সংজ্ঞা দিতে পারি। এবার কার্যকরী সংঘর্ষ জিনিসটাকে একটু জানি। মনে করি এই যে এবি একটি অণু আর সি একটি অণু, তো এদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষটা কিরকম হলো? ধীরগতিতে হলো, অর্থাৎ তাদের মধ্যে শক্তি কম ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় কি এখানে এবি অণুর যে বন্ধন সেটা ভাঙে নাই, সিটা কোনো চেঞ্জ হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অণুগুলো আবার বিপরীতে চলে গেল আর এখানে কোনো নতুন বন্ধন তৈরি হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পারি এবি অণুর সাথে সি অণুর একটি সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের ফলে দেখা যাচ্ছে এটা আলাদা হয়ে গেল, বিসি নতুন বন্ধন তৈরি হলো। তাহলে এটাই হচ্ছে কার্যকর সংঘর্ষ। তো ঘনমাত্রা বৃদ্ধি পেলে কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বিক্রিয়ার হার বাড়ে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক পদার্থের অণুগুলোর মধ্যে একটি ব্যর্থ সংঘর্ষ আর একটি সার্থক সংঘর্ষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অণুগুলোর মধ্যে সংঘর্ষ, সব সংঘর্ষ কিন্তু বিক্রিয়ায় রূপান্তরিত হয় না। অণুগুলোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি থাকে, সেই শক্তি নিয়ে যখন সংঘর্ষ করে তখন দেখা যায় কি সেটা বিক্রিয়ায় বা উৎপাদ তৈরি করে। তাহলে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়কের একটি অংশ, অর্থাৎ সব অণু নয়, একটা অংশ পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। অর্থাৎ ন্যূনতম যে শক্তি অর্জন করলে কোনো বিক্রিয়ক অণু উৎপাদে পরিণত হতে পারবে তাকে আমরা বলবো ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। বিক্রিয়কে যে অণুসমূহ উক্ত সক্রিয়ণ শক্তি লাভ করে তাদেরকে বলা হয় সক্রিয় অণু। অর্থাৎ সবগুলো কিন্তু সক্রিয় অণু নয়, যারা এই শক্তিটা, এই ন্যূনতম শক্তিটা বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য যে ন্যূনতম শক্তি লাভ করতে হয়, সেই শক্তি যারা লাভ করবে সেই অণুগুলোকে আমরা বলবো সক্রিয় অণু। সক্রিয় অণুগুলোই কেবল বিক্রিয়ায় অংশ নিতে পারে, অবশিষ্ট অণুগুলো সক্রিয়ণকৃত না হওয়া পর্যন্ত বিক্রিয়ায় অংশ নিতে পারে না। এবার বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। সাধারণত প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এই বিক্রিয়ার হারের এই যে এক্সপোনেনশিয়াল সম্পর্ক, এটাকে আমরা নিম্নরূপে দেখাতে পারি। বিক্রিয়ার হার সমানুপাতিক e⁻⁻⁸ এখানে ইএ মানে হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন, অর্থাৎ সক্রিয়ণ শক্তি। আবার আমরা জানি
বিক্রিয়া হার কার্যকর সংঘর্ষের সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ সংঘর্ষ সংখ্যা যত বেশি হবে বিক্রিয়ার হার বাড়বে। তাহলে দুটোটাকে যদি আমরা একসাথে করি তাহলে লিখতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক n ইন্টু e⁻⁻ RT। আবার আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার হারের সমান হয় যদি বিক্রিয়কের ঘনমাত্রা কি হয় 1 মোলার হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই সমীকরণটাকে বিক্রিয়ার হার সমানুপাতিক n ইন্টু e⁻⁻RT, যেটা আমরা লিখতে পারি k সমানুপাতিক n ইন্টু e⁻⁻RT। তাহলে এখানেও যদি সমানুপাতিক একটা চিহ্ন তুলতে যাই তাহলে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, সমানুপাতিক ধ্রুবক, এটা হচ্ছে x। আর এখানে যেহেতু x একটি সমানুপাতিক ধ্রুবক এবং n সংঘর্ষ সংখ্যাটাও ধ্রুবক, তাহলে আমরা এই দুইটা ধ্রুবক মিলিয়ে একটা নতুন ধ্রুবক লিখলাম, সেটা হচ্ছে a। তাহলে এই যে k ইকুয়াল a ইন্টু e⁻⁻RT কে এই সমীকরণে আমরা যদি উভয় পক্ষে লন অনুপাতটা নিই তাহলে কি দাঁড়ায়? আমরা জানি যে লন a b সমান কি হয়? লন a প্লাস b হয়, লন a প্লাস লন b হয়, লন b হয়। তাহলে এখানে সেই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। লন যদি উপপক্ষে নিই আমরা তাহলে এদিকে হচ্ছে লন k আর ওদিকে হচ্ছে লন a প্লাস লন e⁻⁻RT, লন e⁻⁻RT। তাহলে এদিকে আমাদের দাঁড়াচ্ছে কি প্লাস লন e⁻⁻RT। তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি? লন e⁻x, অর্থাৎ লন a⁻x যদি আমরা সূত্রটা জানি এরকম হয়, x টা সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসে, আর কি হয় লনের সাথে এটা থেকে যায়। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি দাঁড়াচ্ছে, এই অংশটা সামনে চলে আসে আর লন এটা থেকে যায়। আর আমরা জানি লন ই সমান হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি লন k সমান লন a মাইনাস e⁻RT। এখন লন থেকে যদি আমরা লগ এ নিয়ে যাই, আমরা জানি যে লনের সাথে লগের সম্পর্কটা লন সমান 2.303 ইন্টু লগ, এটা হচ্ছে লনের সাথে লগের সম্পর্ক। তাহলে লন থেকে যদি আমরা লগ নিতে যাই তাহলে আমাদেরকে কি করতে হয়, এটা দিয়ে গুণ করতে হয়, 2.303 দিয়ে গুণ করতে হয়। পরবর্তীতে 2.303 দিয়ে যদি আমরা উপপক্ষে ভাগ করি তাহলে আমাদের এই ইকুয়েশনটা পাই আমরা। তাহলে লন ভিত্তিক যদি আমরা এই
সমীকরণটাকে লিখি, তাহলে সমীকরণটা হবে ln k ইকুয়াল ln a মাইনাস ea বাই rt, আর লগ ভিত্তিতে লিখলে সমীকরণটা হবে log k সমান log a মাইনাস ea বাই rt। আর এই সমীকরণটাকে আমরা যদি বিবৃত করি যে এখানে কোনটা কি, তাহলে k হচ্ছে হার ধ্রুবক, x হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, n হচ্ছে কার্যকর সংঘর্ষ সংখ্যা, আর a আর্হেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, আর e টু দি পাওয়ার মাইনাস a বাই rt এই পুরো পদটার নাম হচ্ছে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ, আর যেখানে এ হচ্ছে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটার মান SI এককে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। এই সমীকরণটি একটা আলাদা নাম আছে, যেটাকে বলা হয় আর্হেনিয়াস সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ আর্হেনিয়াস সমীকরণ। এই সমীকরণে আমরা যেটা পেয়েছিলাম লন ভিত্তিক লিখলে একটা পেয়েছিলাম, আর লগ ভিত্তিক লিখলে আরেকটা সমীকরণ পেয়েছিলাম। এই দুটো সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। এই সমীকরণটাকে, এই লন ভিত্তিক সমীকরণটাকে আমরা যদি সাজিয়ে লিখি, অর্থাৎ মাইনাস এ বাই আর টিকে আমরা একটু সাজিয়ে লিখলাম, 1/t টাকে আলাদা করে নিলাম, আর লন এটাকে পিছনে লিখলাম। একইভাবে একেও একটু সাজিয়ে লেখা যায়, লগ ভিত্তিক যে সমীকরণটা তাকেও যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এভাবে লেখা যায়। এখন এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো একটি সমীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা হচ্ছে y সমান mx, অর্থাৎ এই যে লন ভিত্তিক সমীকরণটি যদি আমরা তুলনা করি, এর লন কে মাইনাস 1/r ইন্টু 1/t সমান প্লাস লন এ, এই সমীকরণটা আমরা একটি সরলরেখার সমীকরণ y সমান mx প্লাস c, এই সমীকরণের সাথে তুলনা করলে m টার সাথে সঙ্গতিপূর্ণ হয় মাইনাস a বাই r, আর x এর সাথে সঙ্গতিপূর্ণ হয় 1/t, আর c এর সাথে সঙ্গতিপূর্ণ হয় ln a। তো আমরা জানি এই সমীকরণ m হচ্ছে সরলরেখার ঢাল, এই সরলরেখাটির y সমান mx প্লাস c হচ্ছে ca, m হচ্ছে সরলরেখাটির ঢাল। তো সেক্ষেত্রে সরলরেখাটা পেতে গেলে আমাদের কি করতে হয়, x অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ বরাবর মানগুলোকে বসাতে হয়, আর এই মানটা বসাতে y অক্ষ বরাবর। সেক্ষেত্রে এই mটাই হবে একটা সরলরেখা পাওয়া যাবে, এবং mটি হবে সরলরেখাটির ঢাল। তাহলে আমরা কি করব, 1/t এর বিপরীতে যদি ln k, একটু ভুল আসছে, এটা হবে ln k, ln k কে যদি স্থাপন করি 1/t এর বিপরীতে ln k স্থাপন করলে লেখচিত্র পাওয়া যায়, যে লেখচিত্রটি একটি সরলরেখা হয়, আর তার ঢাল হবে তাহলে মাইনাস ea বাই r, এটাই হবে তার ঢাল। সরলরেখাটা আমরা একটু দেখি, এই যে এখানে আমরা x অক্ষ বরাবর 1/t বসালাম, আর y অক্ষ বরাবর ln k ব্যবহার করলে সরলরেখাটি দেখতে অনেকটা এরকম হয়। এই সরলরেখার যে ঢাল সেটাই হবে মাইনাস ea বাই r, আর এই সরলরেখাটি ঢাল যতই খাড়া হবে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে বিক্রিয়ার হার তত বেশি হবে। সরলরেখার ঢালের মান থেকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিও গণনা করা যায়। এই যে আমরা জানি যে ঢাল যদি দেওয়া থাকে তাহলে মাইনাস ea বাই r সমান ঢালের মান, তাহলে সেক্ষেত্রে আমরা সক্রিয়ণ শক্তি এর মান পেতে পারি। আর সমীকরণ থেকে বোঝাই যাচ্ছে এক্ষেত্রে সক্রিয়ণ শক্তি হ্রাস করলে হাত ধ্রুবকের মান বাড়ে, সেক্ষেত্রে বিক্রিয়ার হার বাড়ে, অথবা টি এর মান অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলেও হাত ধ্রুবকের মান বাড়ে, অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। একইভাবে আমরা যদি 1/t এর বিপরীতে log k কে বসাই, তাহলে সেই ক্ষেত্রে যে সরলরেখাটি পাবো তার ঢাল হবে মাইনাস e বাই 2.303 r হবে। আমরা একটা ম্যাথ দেখি, যে একটা সরলরেখা দেওয়া আছে,
গ্রাফ ব্যাপারে। তো এইখানে মানগুলো তো আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। আমাদের এই মানটা হচ্ছে 0.00315 আর এই মানটা হচ্ছে 0.00335 আর এই মানটা হচ্ছে আমাদের পাচ্ছি কত -7 আর এদিকে এই মানটা গণনা করলে যা পাওয়া যায় এটা -5.5 সেক্ষেত্রে 5 গড় তার মানে যদি আমরা 3 গড় ধরি তাহলে এটা হবে -5.67 হবে, -5.7 হবে। তো এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন বিয়োগ করে দেখি সেক্ষেত্রে এই সরলরেখার ঢাল পেতে গেলে আমাদের কি করতে হয়, y/x ব্যবহার করতে হয়। এই মানটা হচ্ছে -1.95 আর এই মানটা পাওয়া যাবে বিয়োগ করে 0.00020। আমরা জানি ঢাল সমান হচ্ছে y/x। তো সেক্ষেত্রে মানটা ব্যবহার করি। এখানে ঢালের মান হচ্ছে y -1.94 / x, তার মানে কত হলো 0.00020। তাহলে এখানে আমরা মাইনাস চিহ্নগুলো তাড়িয়ে দিলে হয় a/r ইকুয়াল 1.95 / 0.00020। তাহলে a সমান কি পাবো, a সমান পাবো এই মানের সাথে 8টা গুণ করতে হবে। তাহলে এই মানের সাথে r এর মান গুণ করলে আমরা পাচ্ছি 82 কিলোজুল পার মোল। এভাবে আমরা গ্রাফ থেকে সক্রিয় শক্তি, বিক্রিয়ার সক্রিয় শক্তির মান বের করতে পারি। আর একটু সহজ করে দিলে এটা গ্রাফের মানটাই ম্যাথে দিয়ে দিল। একটি বিক্রিয়ার জন্য বিভিন্ন তাপমাত্রায় ব্যাক ধ্রুবকের বিভিন্ন মান পাওয়া গেল। এ থেকে 1/t এর বিপরীতে লবকে স্থাপন করে যে সরলরেখা পাওয়া যায় তার ঢাল বলে দিয়েছে -75। তাহলে বিক্রিয়াটির সক্রিয় শক্তি কত? তো যেহেতু আমাদের ঢাল বলে দিয়েছে আর আমরা জানি এখানে 1/t এর বিপরীতে লবকে স্থাপন করা হয়েছে, তাহলে ঢাল সমান আমরা জানি -EA/2.303r এবং এটার মান সমান হচ্ছে -75। তাহলে সেই ক্ষেত্রে সক্রিয় শক্তির মান আমরা পাবো 1.4364 কিলোজুল। তাহলে একবার যদি আমরা জানি তাপমাত্রা পরিবর্তনের কারণে বিক্রিয়ার ব্যাক ধ্রুবক পরিবর্তিত হয়, সেক্ষেত্রে দুটি ভিন্ন তাপমাত্রায় ব্যাক ধ্রুবক যদি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ T1 তাপমাত্রায় K1 T2 তাপমাত্রায় K2 হয়, তারা আণবিক সমীকরণের নিম্নরূপে লেখা যায়। এই দুটো সমীকরণ অর্থাৎ দ্বিতীয় সমীকরণ থেকে যদি প্রথম সমীকরণটা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এই সমীকরণটা পাচ্ছি যেখানে K2 হচ্ছে T2 তাপমাত্রায় আট ধ্রুবক আর K1 হচ্ছে T1 তাপমাত্রায় আট ধ্রুবক। এই সমীকরণ থেকে দেখা যায় একটি তাপমাত্রায় ব্যাক ধ্রুবক জানা থাকলে অর্থাৎ সক্রিয় শক্তি এবং যে কোনো একটা তাপমাত্রায় ব্যাক ধ্রুবক জানা থাকলে দ্বিতীয় তাপমাত্রায় ব্যাক ধ্রুবক কত হবে সেটা আমরা বের করতে পারবো। তো দুইটা ভিন্ন তাপমাত্রায়ও যদি ব্যাক ধ্রুবক জানা থাকে তাহলে আমরা ওই বিক্রিয়ার সক্রিয় শক্তি নির্ণয় করতে পারবো। একটা বাড়ি কাজ দিচ্ছি, এই অঙ্কটা করে রাখবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।